এবার চলেছি কলোরাডো স্টেটের রাজধানী ডেনভার। ডেনভার শহরটা উত্তর আমেরিকার রকি মাউন্টেনের উপরে অবস্থিত, সেই কারণে এর চারপাশে রকি মাউন্টেনের শোভা খুব ভালো দেখা যায়। আমার মতো যারা পাহাড় ভালোবাসেন তারা জানেন পাহাড়ের টান কি অমোঘ। যেখানেই থাকি না কেন সুযোগ পেলেই একবার পাহাড়ে ঘুরে আসি। পাহাড়ের তাজা বাতাস, প্রাকৃতিক সৌন্দর্য এইসব দেখে কয়েকদিন কাটিয়ে মনটা যেন নতুন করে শক্তি পায় এবং সেই প্রাণশক্তি জোগাড় করে আবার ফিরে আসি নিজের কর্মভূমিতে। ডেনভারের চারপাশে রকি মাউন্টেনের উপর অনেক সুন্দর সুন্দর জায়গা ছড়িয়ে আছে, যেগুলো দেখতে খুবই ভালো লাগে। তো সেই সব শুনেই ডেনভার যাওয়া মনস্থ করলাম। এক এক ঋতুতে রকি মাউন্টেনের চেহারা এক এক রকম এবং সবকটাই সুন্দর। আমি এসেছি এই ধরুন গ্রীষ্মের শেষ দিকে। এই সময় আবহাওয়া খুবই সুন্দর, না গরম না ঠান্ডা। তো এর মধ্যেই রকি মাউন্টেন ঘুরে বেড়াবো আর তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। রকি মাউন্টেন আছে হচ্ছে উত্তর আমেরিকায়। উত্তরে কানাডা থেকে শুরু করে দক্ষিণে আমেরিকার নিউ মেক্সিকো রাজ্য পর্যন্ত প্রায় 4,500 কিলোমিটার জুড়ে এর বিস্তৃতি। এবং মাঝখানে যে হলুদ স্পট দেখছেন ওইটাই ডেনভার। ফিলাডেলফিয়া থেকে যেতে গেলে প্রায় 2,500 কিলোমিটার মতো দূর, প্রায় 4 ঘন্টা প্লেনে লাগে যেতে। হ্যালো বন্ধুরা, আমি পুষ্পেন্দু। আমার চ্যানেল পুষ্পেন্দু ট্রাভেলার। আজ শনিবার 30শে অগস্ট সকালবেলা আমি এখানে দাঁড়িয়ে আছি, কারণ এখান থেকেই আমার ট্যুর কোম্পানির বাস ছাড়বে। এটা ডেনভারের মেইন রেল স্টেশন। ডেনভার দেশের মাঝখানে হওয়াতে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিক থেকে রেলপথ এসে এখানে মিলিত হয়েছে। এটা স্টেশন থেকে বেরিয়ে সামনের দিক কি সুন্দর সাজানো, তাই না? এই রকি মাউন্টেন তৈরি হতে কিন্তু বহু কোটি বছর লেগেছিল। একদম সমুদ্র তোলপাড় করে সমুদ্রের তলদেশকে ঠেলে উপরে তুলে সৃষ্টি হয়েছে এই পাহাড়। কি করে এটা সৃষ্টি হলো, এটা আমার বন্ধু সিয়ারার কাছে শোনা যাক। আপনি কি কখনো মহিমান্বিত রকি পর্বতমালায় দাঁড়িয়ে ভেবে দেখেছেন যে এই বিশাল চূড়াগুলি কিভাবে এসেছিল? ঠিক আছে, আজ আমি আপনাকে সময়ের মধ্য দিয়ে একটি ভূতাত্ত্বিক ভ্রমণে নিয়ে যাচ্ছি। আমাদের গল্প শুরু হয় 3 মিলিয়ন বছর আগে প্যালিওজোয়িক যুগে। সেই সময়ে যে এলাকাটি এখন রকি পর্বতমালা, সেটি একটি বিস্তীর্ণ অগভীর সমুদ্র দ্বারা আবৃত ছিল, যেখানে সামুদ্রিক জীবন সমৃদ্ধ ছিল। এটি চুনাপাথর এবং অন্যান্য পাললিক শিলাগুলির একটি বিশাল আমানত রেখে গেছে। ক্রিটেসিয়াস যুগের শেষের দিকে প্রায় 70 মিলিয়ন বছর আগে দ্রুত এগিয়ে যান। পৃথিবীর টেকটনিক প্লেটগুলো চলছিল। প্রশান্ত মহাসাগরীয় প্লেট সাবডাকশন নামে পরিচিত একটি প্রক্রিয়ায় উত্তর আমেরিকান প্লেটের নিচে স্লাইড হতে শুরু করে। এই তীব্র চাপের কারণে পৃথিবীর ভূত্বক ধরে রাখা এবং ভাঁজ করা সেই প্রাচীন সমুদ্রতলগুলিকে বাতাসে উঁচু করে তুলেছে। তারপর ভয়লা অর্থাৎ রকিদের প্রথম গঠন দেখা দিতে শুরু করে। কিন্তু গল্প সেখানেই শেষ হয় না। লক্ষ লক্ষ বছর ধরে ক্ষয় এই তরুণ পর্বতগুলিকে ভাস্কর্য করে, নাটকীয় শিখর এবং উপত্যকাগুলিকে খোদাই করে যা আমরা আজ দেখতে পাচ্ছি। হিমবাহগুলি একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল, শিলাকে পিষে এবং অত্যাশ্চর্য আকৃতির উপত্যকা এবং তীক্ষ্ণ শিলা তৈরি করেছিল। নদী এবং স্রোতগুলি কাজ চালিয়ে গিয়েছিল, গভীর গিরিখাত কেটেছিল এবং ল্যান্ডস্কেপ তৈরি করেছিল। আজ রকি পর্বতমালা কানাডা থেকে নিউ মেক্সিকো পর্যন্ত 3000 মাইল বিস্তৃত শ্বাসরুদ্ধকর ল্যান্ডস্কেপ এবং বিভিন্ন ইকোসিস্টেম সরবরাহ করে। তারা গ্রিজলি বিয়ার থেকে এলক পর্যন্ত অনেক বন্যপ্রাণীর আবাসস্থল এবং বহিরঙ্গন অ্যাডভেঞ্চারের জন্য অসংখ্য সুযোগ প্রদান করে। হোটেলের আমি যে রুমটা পেয়েছি তার দরজা দিয়ে ঢুকেই সামনে একটা ক্লোজেট এবং তার পাশে চা কফি বানানোর সরঞ্জাম এবং নিচে একটা ফ্রিজ আছে। গতকাল অনেক রাতে এসে পৌঁছেছিলাম, তাই তখন ভিডিও করা হয়নি। আজ সকালে একটু পরেই বেরোবো, তো
তো আগে রুমটা দেখিয়ে নিচ্ছি। এই ক্লোজেটের পাশে আয়না, দেখতে পাচ্ছেন আমি ভিডিও করছি, এবং পিছন দিকে বেডগুলো দেখা যাচ্ছে। এটা 4 স্টার হোটেল, তাই ব্যবস্থাপনা বেশ ভালোই ছিল। তো বড় একটা বেড, তার সঙ্গে অনেকগুলো চেস্ট বলে এগুলোকে, যেখানে অনেক জিনিসপত্র রাখা যায়, বেড সাইড স্ট্যান্ড, ল্যাম্প, একটা টিভি, সবই আছে। মানে মোটামুটি ভালোই কমফোর্ট বলতে পারেন। আমার রুম পড়েছে 16 তলায়। তো সেখান থেকে ওই জানলার লাইট তুলে দিলে পরে বাইরে দৃশ্যটা বেশ ভালোই দেখা যায়, ডাউন টাউন ডেনভার। তো দূরে অন্য বিল্ডিংগুলি এবং রাস্তাঘাট, গাড়ি চলছে, খারাপ লাগে না দেখতে। বাথরুমের ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা স্ট্যান্ড শাওয়ার আছে, একটা টয়লেট, বড় আয়না, সিঙ্ক, যা যা থাকে একটা 4 স্টার হোটেলে তো বাথরুম ভালো হবেই। তো সবই আছে। তো বাথরুমে বেশি সময় লাগাবো না, বেরিয়ে আসি। এই যে জানলা দেখছেন, পর্দা, এটা অটোমেটিক উঁচু নিচু করা যায়। তো বাইরে দেখতে পাচ্ছেন পাশে একটা বিল্ডিং এখন তৈরি হচ্ছে, এবং নিচে এই হোটেলটা ডাউন টাউন ডেনভারে, সেই জন্য আশেপাশে সব অন্যান্য বড় বড় হোটেল এবং কনভেনশন সেন্টার বা অফিস ইত্যাদি সব ছড়িয়ে আছে। গতকাল এয়ারপোর্ট থেকেই কোল্ড স্যান্ডউইচ এনেছিলাম, সেটা রাখা ছিল, তো সেটা খেয়ে তৈরি হয়ে নিলাম। তারপরে বেরিয়ে এলাম। এবার যাব, আমার টোর আছে আজকে এবং কাল 2 দিনই টোর নেওয়া আছে। তো আজকের টোর হচ্ছে রেড রক্স এবং আশপাশে এরিয়া দেখাবে। তো সেই জন্য আমি উবার দেখেছি এবং বেরিয়ে এসে উবারের জন্য ওয়েট করছি। ওই এসে গেছে আমার উবার, এবার যাব। উবার আমাকে নিয়ে যাবে হচ্ছে 1 মাইল থেকে একটু দূরে, সেই ডেনভার ইউনিয়ন রেল স্টেশন আছে সেইখানে। তার সামনে থেকেই আমাদের ট্যুর বাসগুলো শুরু করে যাত্রা। তো নানা রকম বিল্ডিং আশেপাশে রেখে আমরা এগিয়ে চললাম এবং এসে পৌঁছালাম ইউনিয়ন রেল স্টেশনে। একটু পরেই ট্যুর বাস এসে গেল আমাদের। তো আমরা সবাই ট্যুর বাসে উঠে বসলাম, প্রায় 13 জন বসতে পারে এই আমাদের ট্যুর বাস। বসে আমরা রওনা হলাম। এই পাহাড়গুলো বহুদিন আগে তৈরি হয়েছে বলে এগুলো অনেক শক্ত, পাথুরে পাহাড়। আমাদের হিমালয়ের মতো ওরকম মাটি মিশ্রিত পাহাড় নাকি যখন তখন ধস নামবে, কিন্তু তা সত্ত্বেও এত বহু বছরের রোদ, জল, বৃষ্টি লেগে লেগে ক্ষয়ে ক্ষয়ে মাঝে মাঝে দেখবেন কিছু অদ্ভুত ধরনের বড় বড় পাথরের খণ্ড দাঁড়িয়ে আছে মাথা তুলে। আমাদের এই বাসটা এয়ার কন্ডিশন ছিল, ফলে জানলাগুলো সব বন্ধ ছিল এবং আমাদের গাইড কাম ড্রাইভার সে মাইক্রোফোনে বাসের ভিতরে কথা বলছিল, বর্ণনা করছিল। সেই কারণে আমি আমার রেকর্ডিংগুলো ভালো হয়নি দেখে ভয়েস ওভার করছি এখানে। দেখুন, রোদে জলে ক্ষয়ে ক্ষয়ে গিয়ে এক একটা বড় বড় পাথরের খণ্ড কিরকম অদ্ভুত সব শেপ নিয়েছে। এসে গেছি রকি মাউন্টেনে। এই যে রক ফর্মেশন হয়েছে পাহাড়ের মধ্যে অদ্ভুত রকমের, এই জন্য একে রকি মাউন্টেন বলে। ইন্টারেস্টিং ব্যাপার, এর মধ্যে একটা এমপি থিয়েটার আছে এবং সেখানে কনসার্ট হয়। এরাও আমাদের সঙ্গে ঘুরছেন, 2 ভদ্রমহিলা ইন্ডিয়া থেকে এসেছেন। একটা পাথর, বড় টক, একটু ঘুরিয়ে দেখাই। এখানে গাড়ি পার্ক। আমরা একটু হেঁটে ওইখানে যে ওখানে মিউজিয়াম আছে, তার পাশে এমপি থিয়েটার আছে, ঘুরিয়ে দেখাই।
এই যে রকটা দেখছেন, এটা প্রায় 40 ফিট উঁচু। এরকম দুটো রক আছে এবং এদের অবস্থান এমনভাবে করা আছে যে এটা এই অ্যাম্পি থিয়েটারকে একটা দারুণ সুবিধা দিয়েছে। এবার আমি অ্যাম্পি থিয়েটারের সামনেটা এসছি। অ্যাম্পি থিয়েটার হলো প্রকৃতির মধ্যে খোলা আকাশের নিচে একটা স্টেজ থাকবে এবং তার সামনে ধাপে ধাপে অর্ধবৃত্তাকারে বসার জায়গা থাকবে, যেখানে বসে দর্শকরা স্টেজের উপর যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা দেখতে পাবেন। এই অ্যাম্পি থিয়েটারের বৈশিষ্ট্য হলো যে স্টেজ আছে, সামনে ধাপে ধাপে সিঁড়ি আছে যেখানে দর্শকরা বসবেন। তাছাড়াও এই দুই দিকে যে বিশাল 40-45 ফিট উঁচু দুটো পাথরের খণ্ড আছে, এটা এমন একটা অ্যাকাউস্টিক এফেক্ট দেয় সাউন্ডের যে একেবারে অভিনব, এবং এই জন্য অনেক বড় বড় আর্টিস্ট এখানে এসে অনুষ্ঠান করে। দূরের ছবি, এখানে লেক আছে, উঁচু পাহাড় আরেক সাইড থেকে। এই যে দেখছেন বসার জায়গা, স্টেপ করা আছে। এটা আসলে একটা অ্যাম্পি থিয়েটারের বসার জায়গা। ওই যে ওখানটায় হচ্ছে অ্যাম্পি থিয়েটার, ওখানে আজকেও কোনো কনসার্ট আছে। দেখুন লোকেরা কাজ করছে। এখনো শুরু হয়নি, একটু পরে হয়তো হবে। এখানে মজার দেখুন, এই যে দেখছি শুয়ে আছে এরা, আসলে এখানে যে বসার জায়গাগুলো, এখানে যেখানে কোথাও পেরেক বেরিয়ে গেছে বা ভালো রিপেয়ার দরকার সেসব রিপেয়ার করছেন এরা। এই আছে, আরও আছে, ওইখানে দেখুন ধোয়াধুয়ি হচ্ছে, এরা মেনটেন করে জায়গাটাকে। এমপি থিয়েটার থেকে দূরে এক পাশে এই রকটা, দুই পাশে দুটো উঁচু রক আছে, যেটা আপনার আমি দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে। একদিকে এই রক, মাঝখানে এমপি থিয়েটার, পিছনেও রক আছে, এইদিকে আরেকটা রক। মজার ব্যাপার হলো আমাদের গাইড বললেন যে এমপি থিয়েটারটার চারিদিকে রকের মাঝখানে এমনভাবে করা, এখানে যে খুব আওয়াজ করে যে কনসার্ট হয় সেটার আওয়াজ কিন্তু বাইরে যায় না, এই রকের ভিতর দিকেই থেকে যায়। বেশ সুন্দর, আমি এরকম এমপি থিয়েটার আর কোথাও দেখিনি। বাঁদিকে রক, মাঝখানে গ্যালারি বসার জন্য, ডান দিকে রক। আমি আছি ঠিক স্টেজের সামনে, আর স্টেজের পেছনেও একটা এরকম বড় রক আছে, মানে বিরাট পাথরের টুকরো। এই ওপর থেকে নেমে যাচ্ছি নিচে, সুন্দর সিঁড়ি দিয়ে বাঁধানো এবং সিমেন্ট দিয়ে বাঁধানো রাস্তা আছে। আমাদের বাসটা নিচে আসবে। তো এবার তো আমি সোলো ট্রিপ করছি, মানে আমি একা, কারণ সুস্মিতা এই উইকেন্ডে কাজ করছে 3 দিনই, শনি রবি সোম। তা আমাকে জিজ্ঞেস করছিল আমাদের গাইড যে তুমি একা, সবাই তো সঙ্গী নিয়ে এসছে। আমি বললাম যে এইবার আমি একা, আমি আগে ঘুরে দেখি জায়গাটা, রকি মাউন্টেন্স, যদি ভালো লাগে তাহলে আবার আসবো সুস্মিতাকে নিয়ে। আর চারপাশ দিয়ে এরকম রক ফর্মেশন, আর এখানে দেখবেন ছোটো বড়ো সব পাহাড়, এই জন্যে কেবল রকি মাউন্টেন। দেখুন সামনে এই রক ফর্মেশনটা দেখুন, একদম পাশ দিয়ে যাচ্ছি। ওইদিকে যাবো হেঁটে, আস্তে আস্তে নেবে, ওদিকে আবার হেঁটে হেঁটে উঠছে।
বয়স কম থাকলে আমি চেষ্টা করতাম, আমি আর কি এখান দিয়ে হেঁটে হেঁটে নেমে এলাম ওপর থেকে। বাস আমাদের ওপরে ছেড়েছে, তারপরে বলছে তোমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে দেখতে দেখতে নিচে যাও, ওখান থেকে তোমাদের পিক করবো। এই পাথরটা দেখুন, বেশ অদ্ভুত রকম দেখতে। আর এগুলো হচ্ছে সিঙ্গেল পিস রক ফর্মেশন, এগুলো বহু মিলিয়ন বছর লেগেছে এগুলো তৈরি হতে। আর ওই সেই যেখানে আমরা গিয়েছিলাম উপরে, এখন নিচে যাচ্ছি, অনেকটাই চলে এসেছি। এই দেখুন ওই অ্যাম্পি থিয়েটার দেখা যাচ্ছে। আমাদের গাইড বলেছে যে যেহেতু এই ডেনভার সমুদ্রতল থেকে বা সি লেভেল থেকে প্রায় 5280 ফুট উঁচুতে, এই জায়গা অনেক ড্রাই, ফলে কি হয় ডিহাইড্রেট বেশি হয়। তো বলছে তার অনেক ইম্প্যাক্ট আছে, কেউ হয়তো টেস্টটা বেশি পায়, কারো হয়তো একটু নসিয়া টাইপের হয়। তো এরকম যদি হয় বারবার করে জল খাবে, এখানে জল খাওয়াটা খুব দরকার। এবং আমাদের গাড়িতে, যে গাড়িতে ঘোরাচ্ছে সেখানে অনেক এক্সট্রা ওয়াটার বোতল রেখে দিয়েছে, তো এটা একটা ভালো ব্যাপার। এটা একটা গল্ফ কোর্স। আমরা এসেছি এভারগ্রিন লেক বলে একটা লেকে। এই দেখুন আমার পেছনে লেকটা, এখানে প্রায় সি লেভেল থেকে 8000 ফুট উঁচুতে সুন্দর ঠান্ডা হাওয়া, লোকেরা বোটিং করছে। মজার ব্যাপার, এই বোটগুলো এক ধরনের মোটা প্লাস্টিক দিয়ে তৈরি হয়, ফোল্ড করে নিয়ে আসে গাড়িতে চাপিয়ে, তারপর এখানে এসে হাওয়া ভরে বোটটা বানায়। দেখাচ্ছি আপনাদের। ম্যাম, what is the material of this boat? Plastic. Okay, thank you. লেকের পাশ দিয়ে একটু হেঁটে বেরিয়ে নিলাম। দেখুন কি সুন্দর দৃশ্য। যারা এখানে বোটিং করছেন তারা তো নিশ্চয়ই বেশ কয়েক ঘন্টা কাটাবেন এখানে। ওই যে দেখলাম এখানে ভাড়াও পাওয়া যায় বোট, যেমন এইটা হচ্ছে ভাড়া করা বোট। এই যে সামনেরটা কুকুর আছে, এটা ভাড়া করা বোট, এটা কাঠের তৈরি। আর যেগুলো প্লাস্টিকের তৈরি ওগুলো ফোল্ড করে নিয়ে আসে, তারপরে হাওয়া ভরে, যেমন ওই পিছনেরটা বোধহয় সেরকম। এটা একটা ছোট নদী, এটা পাহাড়ের ঝর্ণা থেকে বেরিয়ে এসে লেকটায় মিশেছে। এটাই এই লেকটাতে সারা বছর ধরে জল সরবরাহ করতে থাকে। আমরা আরও উপরে প্রায় 6000 ফিট উপরে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে বাফেলো বিলস। বাফেলো বিলস একটি লোকের নাম। প্রায় 150 বছর আগে যখন এসে এই অঞ্চলে বেশি লোকজন ছিল না, সে এই অঞ্চলে এসে অনেক বাফেলো বা মোষ শিকার করতেন, এসে তার থেকে অনেক রকমের ব্যবসা করতেন। মোষের চামড়া কোথাও পাঠাতে, কোথাও মোষের মাংস রপ্তানি করতো, এই করে অনেক পয়সা করেছিল। তারপরে সে পরের থেকে আরও নানা ধরনের অ্যাক্টিভিটি জোগাড় করে শো করত, এবং এই করে সেই সময় খুব নাম হয়েছিল তার। এটা একটা চাতাল মতো। আর উল্টো দিকে হচ্ছে, এটাই অনেক উঁচুতে আছি, সেটা উল্টো দিক দেখালে বুঝবেন। এই দেখুন, দেখছেন নিচে শহর, এগুলো সব শহর। আমি একটু জুম করে দেখাই। দেখতে পাচ্ছেন এটা একটা রাস্তা, ইন্টারস্টেট 70, পুরো পূর্ব থেকে, আমেরিকার পূর্ব থেকে পশ্চিমে গেছে এই রাস্তাটা। খুবই ব্যস্ত রাস্তা। যা বলছিলাম, এই শহর ছাড়াও যাকে বলে বঞ্জার ভূমি, নেড়া জমি সব,
আর মাঝে মাঝে শহর। শহর মানে একটু গাছ লাগানো হয়েছে, দূরে কিছু লেক দেখা যাচ্ছে। নিচের এই শহরটা, এর নাম হচ্ছে গোল্ডেন। বহুদিন আগে, ধরুন প্রায় 200 বছর আগে, এটাই কলোরাডো রাজ্যের ক্যাপিটাল ছিল। এখন কলোরাডোর ক্যাপিটাল হচ্ছে ডেনভার। আজকের মতো আমাদের বেড়ানো মোটামুটি শেষ। আমরা এখন ফিরে চলেছি ডেনভারে। তো ডেনভারের আগে অনেকগুলো ছোট ছোট শহর আছে চারপাশে, যাতে অনেক ফ্যাক্টরি বা ইউনিভার্সিটি এইসব আছে। এই আসলে ডেনভার হচ্ছে এই আমেরিকা বা ইউএসএতে একদম ঠিক মাঝখানটায়। সেই জন্য এখান থেকে অনেক দিকে যাতায়াতের অনেক সুবিধা আছে, বা রফতানি করা, ট্রান্সপোর্টেশন ফেসিলিটি বেশি। তো এই জন্যই মনে হয় এখানে ফ্যাক্টরি আছে। এখানে ল্যান্ড খুব সস্তা, তো সেই কারণেও অনেকে সেখানে ফ্যাক্টরি তৈরি করে। আমরা এসে গেছি, রেল লাইন দেখা যাচ্ছে। এই যে ওই রাস্তাটা নিচে দিয়ে রেল লাইন, একটু এগিয়ে হবে ইউনিয়ন স্টেশন ডেনভারে। আজকের ট্যুর শেষ। ইনি আমাদের গাইড, ইনি আমাদের গাড়িতে করে ঘোরালেন এবং বর্ণনা করলেন। আমাদের গাইড তো নামিয়ে দিয়ে চলে গেল। তো আমরা সেই ডেনভার স্টেশনের সামনেই, এখনো অনেকটাই বেলা বাকি আছে সন্ধে হতে। তো আমি ভাবলাম এই ফাঁকে একটু এই স্টেশন চত্বরটা ঘুরে দেখি। শুনেছি এটা খুব সুন্দর একটা রেলওয়ে স্টেশন। এই যে ফুল দিয়ে সাজানো বসার জায়গা, এটা স্টেশনের ভেতরে কোনো রেস্টুরেন্ট আছে, তারাই ব্যবস্থা করেছে বাইরের দিকে এক্সটেনশন করে, যাতে লোকেরা এখানে বসে এনজয় করতে পারে, একটু ড্রিঙ্কস করবে আর দেখবে। স্টেশন বিল্ডিংয়ের ভেতরে আরও বিস্ময় অপেক্ষা করছিল। মনেই হয় না এটা কোনো ট্রেন স্টেশনের বিল্ডিং, এটা যেন একটা 5 স্টার হোটেলের লবি। ওই সামনের দরজা, ওটা খুলে বেরোলে ও পাশে প্ল্যাটফর্ম। তো আমি সেই দিকে রওনা দিলাম, দেখি কি আছে। এই হলো প্ল্যাটফর্ম। এখানে কয়েকটা প্ল্যাটফর্ম আছে পরপর। তো এই সময় একটা ট্রেন এসে থেমেছে, কিছু লোক ওঠানামা করছে। এখানে অ্যামট্রাক যেটা বলে, যেটা এখানকার বড় যাত্রীবাহী পরিবহন, ট্রেন পরিবহন, তা সার্ভিস চলে। তো আরও কয়েকটা সার্ভিস চলে। তো যেহেতু অ্যামট্রাকে আপনি ক্যালিফোর্নিয়া যেতে পারেন, উপরে নর্থে সিয়াটল যেতে পারেন, শিকাগো হয়ে নিউ ইয়র্ক যেতে পারেন, দক্ষিণে টেক্সাস যেতে পারেন। তো অনেক জায়গার সঙ্গে এখানে যোগাযোগ করা যায়, কারণ এটা একদম কানেক্টিং পয়েন্ট সব কিছুর। প্ল্যাটফর্মে খানিকটা সময় কাটিয়ে আমি আবার ভেতরে ঢুকে এলাম। তো এই সময় একটা ভালো ইনফরমেশন কালেক্ট করলাম। সেটা হলো যে এইখান থেকেই এয়ারপোর্ট যাওয়ার জন্য আলাদা ট্রেন আছে ডাইরেক্ট, এবং তাতে গেলে অনেক কম খরচে এই ইউনিয়ন স্টেশন থেকে এয়ারপোর্টে পৌঁছানো যায়। এবং আমার হোটেলটা এখান থেকে অল্প দূরে, 1 মাইল দূরে। তো এটা আমার কালকে এইভাবেই ফিরবো ঠিক করলাম। স্টেশন থেকে বেরিয়ে এসে সামনে রাস্তা ক্রস করে পেছন ফিরে আবার স্টেশনকে দেখলাম। এবার আমি এই অঞ্চলে যে দোকানপাট, খাবার জায়গা এইসব আছে কয়েকটা শুনেছি, তো সেইগুলো একটু ঘুরে দেখব। এই যে এদিকে এগিয়ে গিয়ে ডাইনে বাঁয়ে কয়েকটা ব্লক ঘুরে বেশ কিছু দোকানে খাওয়া দাওয়া ইত্যাদি করা যায়, বা আপনার যদি কিছু কেনাকাটি করার থাকে, সুভেনির এইসব, সেটাও সম্ভব।
ঘুরতে ঘুরতে এই ব্লকটা এসে কয়েকটা রেস্টুরেন্ট দেখতে পেলাম। তো এই সময় দিনে 2-2-2:30 বাজে, এই সময় খুব একটা ভিড় হওয়ার কথা নয়, আর একটু বেলায় ভিড়টা বাড়বে। সামনে বাঁদিকে বিল্ডিংটা একটা রেস্টুরেন্ট, তারপরে যেটা বিল্ডিংটা ওটা ফ্ল্যাট বাড়ি, অর্থাৎ ওখানে ফ্ল্যাট ভাড়া করে থাকা যায়। তো ডাউনটাউনে তো ফ্ল্যাটের ভাড়া বেশি হবে নিশ্চয়ই। তার উপরে আপনারা একটা স্টেডিয়াম দেখতে পাচ্ছেন, এটা এই ডেনভার শহরের বেসবল টিম, তারা এই স্টেডিয়ামে খেলে। এই গলিটা দুটো বড় রাস্তাকে কানেক্ট করেছে এবং এর দুপাশে বেশ কয়েকটা খাওয়ার দোকান আছে। এই ধরনের খাওয়ার দোকান আমি অন্যান্য বড় শহরেও দেখেছি। এটা একটা মজার জিনিস, হয়তো কোনো দোকানের অ্যাডভার্টাইজমেন্টের জন্য এখানে শুটিং হচ্ছে। গুড মর্নিং। আজ 1 সেপ্টেম্বর। আমি ডেনভারে ইউনিয়ন স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। একটু পরেই আমাদের ট্যুর শুরু হবে। আজকে যাব হচ্ছে রকি মাউন্টেন্স। প্রায় 8 ঘন্টা ধরে ঘোরাবে ওরা। তো গতকাল বাসটা এই জায়গাটায় ছিল, ট্যুরের বাসটা, এই ট্যুরের। আজকে জানি না এখান থেকেই ছাড়বে না একটু এপাশ ওপাশ কোথাও। এরা যেখানে পার্ক করার জায়গা পায় সেখানেই দাঁড় করায়, তারপরে যারা ট্যুরে যাচ্ছে তাদেরকে আর কি এক জায়গায় জড়ো করে বাসে চড়ায়। আজ 1 সেপ্টেম্বর সকালবেলা আমরা চলেছি রকি মাউন্টেন ন্যাশনাল পার্ক দেখতে। ও ক্যামেরার ওপরের দিকে যে টাইম দেখাচ্ছে এবং ডেট, সেটার দিকে নজর দেবেন না, আমার ক্যামেরাতে ডেট সেট করা হয়নি। আসল ডেট আজকে 1 সেপ্টেম্বর 2024। তো আমি আজকে একদম সামনে বসার সুযোগ পেয়েছি, ফলে সামনের ভিউ ভালো পাওয়া যাবে এবং আমি কম কথা বলবো হয়তো এখানে, কারণ গাড়ির ভিতরে আরও জনাবারও লোক বসে আছে এবং ড্রাইভারও মাইক্রোফোনের মাধ্যমে সব কিছু এক্সপ্লেন করছে। তো সেই কারণে আমি গাড়ির ভিতরে কথা কম বলবো, ওই জন্য ভয়েস ওভারটাই বেশি হবে। এখানে রাস্তার দুই ধারে যে প্রাকৃতিক দৃশ্য দেখছি এবং যে সমস্ত পাহাড়, ছোট ছোট পাহাড় ডিপি পার হচ্ছি, তাতে মনে হলে এটা একটু অন্যরকম টেরেন। আমাদের ঠিক হিমালয়ের মতো নয়, এই ধরুন মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়ে যেরকম দেখা যায় সেরকম খানিকটা, বেশ রুক্ষ রুক্ষ, কোথাও কোথাও গাছপালা আছে। তো আমি আমাদের গাইডকে জিজ্ঞেস করলাম যে, গাইড দাদা, এই যে উঁচুতে পাহাড়িগুলো আছে, এখানে তো কোনো শহর নেই, এরা জল তোলে কি করে? তো উনি জানতেন না। উনি বললেন, আপনি বড় অদ্ভুত প্রশ্ন করেন, পরের বার আসবেন জেনে আপনাকে জানাবো। তো যাই হোক, এটা মজাই লাগে। এইদিকে জনবসতি কম, তা আমি ওদেরকে জানালাম যে আমাদের হিমালয়ের অঞ্চলে অতিবৃষ্টি হলে অনেক সময় ধস নামে এবং বেশি ধস নেমে যদি এরকম জলোচ্ছ্বাস হয় তাহলে অনেক লোক মারাও যায়। তো সেটা একটা সমস্যা আছে, যেটার সঙ্গে আমরা অনেক চেষ্টা করছি এটাকে কী করে ট্যাকেল করা যায়। পথে মাঝে মাঝে কিছু কিছু ছোট শহর আসছিল, এর মধ্যে হয়তো দু একটা আমরা দাঁড়াবো এমনি রেস্টরুম ইউজ করার জন্য। তো আজকে আমরা যাব হচ্ছে প্রায় 12,000 ফুট উঁচু পাহাড়ের উপর। ম্যাক্সিমাম 14,000 ফুট আছে, কিন্তু আমরা 12,000 ফুট পর্যন্ত উঠব। তো যখন যাব তখন দেখা। 10 miles further south is Roxborough State Park, and a popular attraction
Colorado Springs called Garden of the Gods by iron oxide, which is the same ingredient that makes our blood red. Highest mountain peak in Colorado is never found gold, but he made his way in the late 1800s, and he mined and quarried red sandstone. There was a sign. The town just beyond this one is a nondescript town called Hygiene, where everyone's required to take 2 showers a day. No, that's not true. There's nothing distinct about hygiene, and that, if I just looked at that. আমরা একটা লিওন বলে LYON শহরে, ছোট্ট শহর, সেখানে থামবো একটু বাথরুম টাথরুম করার জন্য। এই ছোট্ট শহরটা একদম পাহাড়ের গায়ে, এবং এরকম আরও বহু ছোট ছোট শহর আছে পাহাড়ের উপর। এইসব জায়গা নভেম্বরের পর থেকে মোটামুটি বরফে ঢেকে যায়, এবং এখানে অনেক স্কি রিসর্ট আছে যেখানে লোকেরা এসে স্কিইং করে। তো বলছি যে এখানে মাঝে মাঝে ভালুকও বেরোয়, সে রিস্ক আছে, তো তবুও লোকেরা আসে এবং যথেষ্ট সতর্কতার ব্যবস্থা আছে যাতে ভালুকরা দূরে থাকে। এটা একটা কফি শপ, এখানে কফি সহ আরও অন্যান্য খাবার পাওয়া যায়। তো আমাদের রেস্টরুমের কাজ এখানেই সারলাম। গাইড জানালো এরকম আরও কয়েকটা দোকান আছে, এবং এদের সঙ্গে এরকম বন্দোবস্ত করা আছে যে এখানে লোকেরা রেস্টরুম ইউজ করতে আসবে, এবং তারপরে হয়তো অনেকেই তার মধ্যে কফি কিনবে, এবং সত্যি দেখলাম অনেকেই কফি এবং অন্যান্য খাবার কিনলো। এই যে রাস্তার ধারে কালো রঙের পোল, মাথায় একটা সিলিন্ডার মতো, এই রাস্তার 2 ধারেই কিছু দূরে দূরে এরকম অনেক পোল দেখলাম। তো জানা গেল এগুলো হচ্ছে 4G ওয়্যারলেসের টাওয়ার। তো অদ্ভুত দেখতে, তাই না? 2 পাশে পাহাড়ের মধ্যে দিয়ে আমরা এঁকে বেঁকে এগিয়ে চলেছি। অ্যাকচুয়ালি আমরা উপরের দিকে উঠছি, আর সঙ্গে আমাদের গাইড ধারাভাষ্য দিয়ে চলেছে। এবার আরো উঁচু পাহাড় দেখা যাচ্ছে। ওই উঁচু পাহাড়গুলো প্রায় 12 থেকে 14,000 ফিট উঁচু। ওখানে কোথাও কোথাও দেখবেন পাহাড়ের মাথায় সাদা ফিতের মতো দেখা যাচ্ছে, ওইগুলো আসলে কিন্তু বরফ, সারা বছর বরফ, এই গরমের সময় ওগুলো বরফ হয়ে আছে। এছাড়া এমনিতে তো শীতকালে আমরা যেখান দিয়ে যাচ্ছি রাস্তাঘাট সব বরফে ঢেকে থাকে, এবং তখন এই ধরনের ট্যুরও হয় না বললেই চলে। খুব কম ট্যুর কোম্পানি আছে যারা বিশেষ ব্যবস্থা নিয়ে ওইরকম বরফের মধ্যে ট্যুর চালায়। আমাদের গাইড জানালো যে এরকম পাহাড়ে আস্তে আস্তে উঠতে উঠতে আমরা ওই উঁচু পাহাড়গুলো ওই তার কাছাকাছি প্রায় উঠে যাব। তো আমরা একদম 14,000 ফিট উঠবো না, আমরা 12,000 ফিট পর্যন্ত উচ্চতায় উঠব। তো এখনও তো বেশ খানিকটা রাস্তা, তো আমরা গল্প শুনতে শুনতে এগিয়ে চলেছি। এই দেখুন, এই জায়গাটায় একটা লেক, এবং তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। এটা একটা শহরের একটু বাইরের দিকে, একটু দূরে একটা শহর আছে। তো এই লেকগুলো কিন্তু শীতকালে একদম বরফে জমে যায়, এবং তখন সেই বরফের উপর টেন্ট করে লোকেরা রাত্রেবেলা থেকে বরফে ড্রিল করে গর্ত করে এবং মাছ ধরে। এই জায়গাটার নাম স্ট্যানলি। এখানে স্কি রিসর্ট আছে, এছাড়া হাইকিংয়েরও ব্যবস্থা আছে। হ্যালো বন্ধুরা, আমি পুষ্পেন্দু, আপনারা দেখছেন আমার চ্যানেল পুষ্পেন্দু ট্রাভেলার। এই হোটেলে ঢুকবো একটু পরে, এখানে আইসক্রিম পাওয়া যায় শুনলাম ভালো। দেখুন চারপাশ দিয়ে কেমন
লোকজন দেখছেন এরা সব টুরিস্ট বেড়াচ্ছে। ওয়েদার খুব ভালো, সুন্দর রোদ ঝকঝক করছে, টেম্পারেচার 24-25 হবে সেলসিয়াস। ভেতরে একটা ওয়াইনের দোকান আছে, আর কিছু এমনি পেস্ট্রি এসবের দোকান আছে, আইসক্রিমের দোকানও আছে, কিন্তু ভীষণ ভিড়। তো আমি আইসক্রিমের আশা ত্যাগ করে বাইরে চলে গেলাম। বাইরে বেরিয়ে এসে এই স্ট্যানলি যে জায়গাটা, এর চারপাশে সুন্দর পাহাড়, তার কিছু ছবি তুললাম। আচ্ছা, এই গোটা অঞ্চলটাই পাহাড় শুধু, শীতকালে একদম বরফে ঢেকে থাকে, তখন সেই সাদা বরফের চাদরে ঢাকা প্রকৃতির দৃশ্য খুবই মনোরম হয়। এই যে কেবল কার, খুব ছোট্ট দেখাচ্ছে, ছোট ছোট কেবল কার। আসলে সুইজারল্যান্ডে যে কেবল কার দেখেছি এক এক জায়গায় অনেক বড়, প্রায় 20-25 জন ধরে। আর জেনারেলি এগুলো মোটামুটি 8 জন 8 ধরে কেবল কারে, কিন্তু এগুলো ওরকম ছোটোই মনে হচ্ছে। দেখা যাক, যেটা দেখাচ্ছি আমি এর পাশেই, সবই তো পাহাড় চারিদিকে, এই পাহাড়টা, এখানে পাহাড়ের মধ্যে সাদা মতো একটা অঞ্চল দেখা যাচ্ছে। এখন জানি না এটা কি স্কিইং করার স্লোপ, শীতকালে যখন বরফে ঢেকে যায় তখন এখান থেকে স্কিইং হয় না কি ব্যাপার, এখানে গাইডকে জিজ্ঞেস করব। এই পাহাড়ের যে দূরের পাহাড়গুলো, যেগুলো বলছে গ্রানাইট রক দিয়ে তৈরি পাহাড়, এই ধরনের শক্ত পাথরের পাহাড় বলেই এগুলো বহু বছর ধরে দাঁড়িয়ে আছে, বিশেষ কোনো ধস হয়নি বা অন্যরকম কোনো ক্ষতি হয়নি। তার কারণ শক্ত পাথর। আমাদের হিমালয় যে গরম, হিমালয় তো অনেক কম বয়স ওদের তুলনায়, এবং হিমালয় হচ্ছে মেইনলি সয়েল বা মাটি, তার মধ্যে কোথাও কোথাও অল্প অল্প রক বা পাথর লাগানো, পাথর এবং মাটির মিক্স। ফলে কি হয়, বৃষ্টি বাদলা হলে নরম হয়ে যায় সে বাঁধুনি এবং তখন ধস নামে। এখানে তা নয়, এখানে শক্ত প্রায় পাথরের মতো রক ফর্ম করে গেছে, সেই জন্য অত ধস নামে না। যেটা হয় সেটা হলো শীতকালে যখন বরফ জমে যায়, অনেক উঁচু উঁচু বরফের লেভেল হয়, তো মাঝে মাঝে টেম্পারেচার যখন একটু বাড়ে তখন বরফের বাঁধুনি একটু কমে, তখন বরফগুলো আস্তে আস্তে স্লাইড করে অ্যাভালাঞ্চ বা তুষার ধস নামে। আমাদের গাইডের নাম মার্ক। গতকাল ইনি আমাদের গাইড ছিলেন, সো পরপর 2 দিন একই গাইড। তো যাই হোক, উনি বললেন যে এই অঞ্চলে যেখানেই ছোট ছোট শহর দেখা যাবে, ধরে নেওয়া যায় সেখানে স্কি রিসর্ট আছে। তো এটাও, এই স্ট্যানলি শহরটা একটা স্কি রিসর্ট। এই একদম ডান দিকের গাছগুলো অন্যরকম গাছ, এগুলোর নাম অ্যাসপেন ট্রি বলেন এরারা। তো এই অঞ্চলে প্রচুর অ্যাসপেন ট্রি আছে। শীতকালে বরফে ঢাকা এই পাহাড়গুলো অদ্ভুত সুন্দর লাগবে। বেশ কয়েক ঘন্টা গাড়িতে চলার পর আমরা একটা লেকের ধারে এসে থামলাম। এই পুরো অঞ্চলটার নাম তো রকি মাউন্টেন ন্যাশনাল পার্ক, কয়েকশো বর্গ কিলোমিটার জুড়ে এই ন্যাশনাল পার্ক। তো তার মধ্যে এটা একটা লেক, এখানে অনেকেই বেড়াতে আসেন। তা আমরা এখানে থেমে খাওয়া দাওয়া করলাম, করে একটু লেকটা ঘুরে দেখলাম। আজকের ট্যুরে এরা সব আমার সহযাত্রী, আরও কয়েকজন আছেন, তাদের এখানে পাওয়া যায়। খাওয়া দাওয়া করে লেক দেখে আমরা আবার রওনা হলাম।
এখন আমরা অনেকটা উপরে চলে এসেছি। ওই দূরের উঁচু পাহাড়গুলো এখন আর অত দূরে দেখাচ্ছে না, এগুলো অনেক কাছে চলে এসছে আমাদের। এই যে গাছ দেখছেন, এগুলোকে বলে অ্যাসপেন গাছ। এগুলো 6000 ফিটের বেশি উচ্চতায়, যেখানে গরম অনেক কম এবং ড্রাই, সেখানে বেশি হয়, তার থেকে নিচে হয় না। এই দেখুন, এই পাতাগুলো এরকম দেখতে। এইখান থেকে হেঁটে এলাম, এবার সামনে নিচে ভ্যালি, অদ্ভুত সুন্দর। এই দেখুন, আমি ওই পাশ থেকে হেঁটে এসেছি আসলে। হঠাৎ গাড়ির জানলা দিয়ে এক পাল এল্ক দেখা গেল। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে আমরা নেমে এলাম। দেখুন, এক ঝাঁক এল্ক। এল্ক হচ্ছে হরিণ জাতীয় প্রাণী এবং এরা খুব ঠান্ডা জায়গা পছন্দ করে। অনেক পাহাড়ে, অনেক উচ্চতায়, যেখানে আবহাওয়া অনেক ঠান্ডা, এরা সেই ধরনের জায়গায় থাকে। এদের সমতলে দেখা যায় না এবং এটা উত্তর আমেরিকাতেই দেখা যায়, আমাদের দেশে দেখা যায় না। রাস্তার ধারে হঠাৎ দেখি দুটো কাঠ বেড়ালি নিজেদের মধ্যে মনের আনন্দে খেলা করছে। রাস্তার ধারে খাদগুলো কিন্তু বেশ গভীর, মানে গাড়ি থেকে বসে দেখতে বেশ একটু গা শিরশির করছিল। আমরা অনেকখানি উঠে এসেছি। এটা আজকের ট্যুরের শেষ গন্তব্যস্থল। এসি 11,700 ফিট, 11,700 ফিট হাইট ফ্রম সি লেভেল। সুন্দর ঠান্ডা হাওয়া। কিছু লোক আরেকটু এগিয়ে গিয়ে দেখছে। একটু জুম করি আশপাশটা। চারিদিকে পাহাড়। পথে আমরা এক জায়গায় থেমে একটু রেস্টরুম গেলাম, একটু কফি খেলাম, কিছু সুভেনির কিনলাম। এই জায়গাটার উল্টো দিকে দেখুন কি সুন্দর একটা সিঙ্গেল রক পাহাড়। হ্যালো ফ্রেন্ডস, আমি পুষ্পেন্দু, আপনারা দেখছেন আমার চ্যানেল পুষ্পেন্দু ট্রাভেলার। আমি এখন আজকের ট্যুর শেষ করে এক্ষুনি নামিয়ে দিল, তো এসে আমি ডেনভার ইউনিয়ন ট্রেন স্টেশন যেটা আছে তার সামনে বসে আছি। তো এখনও আমার হাতে অনেক সময় আছে। আমার প্লেন অনেক রাত্রেবেলা, প্রায় 12টা নাগাদ, আর এখন বাজে 7টা। এই পড়ন্ত বেলায় ডেনভার ট্রেন স্টেশনের সামনে বসে বসে খানিকক্ষণ লোকজনের যাতায়াত দেখলাম, ভালোই লাগছিল। তারপরে হোটেলে গিয়ে আমার লাগেজ কালেক্ট করে আবার এই ট্রেন স্টেশনেই ফিরে এসেছিলাম এবং এসে ট্রেন ধরে এয়ারপোর্ট। আমার ফ্লাইট ছিল রাত 12টায়। ভোরবেলা আমি ফিলাডেলফিয়ায় পৌঁছালাম। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করলে তো খুবই ভালো। ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।